নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার 2024-2025-এর পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞানের যে সমস্ত পেজগুলো রয়েছে সেই পেজগুলোর মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরব এসি 1 অর্থাৎ এসি 1 নম্বর পেজের রাষ্ট্রবিজ্ঞানের যে প্রশ্নপত্রের এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। একের দাগে প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে ভারত একটি অপশান বিতে উন্নয়নশীল দেশ। 2 নম্বরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞের কাজ অপশান বিতে বিশ্লেষণ করা। 3 নম্বর প্রশ্ন, প্রক্সি যুদ্ধের কৌশলটি ব্যবহৃত হয়েছে অপশান সিতে ঠান্ডা লড়াইয়ে। 4 নম্বর প্রশ্ন, পররাষ্ট্রনীতির একটি আভ্যন্তরীণ উপাদান হল অপশান এতে প্রতিবেশী রাষ্ট্রের আচরণ। 5 নম্বর প্রশ্ন, বৈদেশিক নীতি যে রাষ্ট্রের একটি বৈশিষ্ট্য তা হল অপশান এতে স্বাধীন রাষ্ট্র। 6 নম্বর প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতি কোন জোটকে সমর্থন করে অপশান বিতে জোট নিরপেক্ষতা। এরপরে 7 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হল অপশান ডিতে জাতিসংঘ। 8 নম্বর প্রশ্ন, 1945 সালে কটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল। অপশান বিতে 50টি। 9 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ অপশান এতে 2 বছর। 10 নম্বর, অর্থনীতি ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন অপশান এতে 1/3 অংশ। 11 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গণনা পদ্ধতিকে বলা হয় অপশান সিতে কোটা। 12 নম্বর প্রশ্ন, ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন অপশান এতে রাষ্ট্রপতি। 13 নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদের অবিচ্ছেদ্য অঙ্গ হল অপশান এতে রাষ্ট্রপতি। 14 নম্বরে রাজ্যসভার উচ্চকক্ষ হল অপশান বিতে বিধান পরিষদ। 15 নম্বরে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স হতে হয় অপশান ডিতে বয়সের কোনো শর্ত নেই। তারপরে 16 নম্বরে বিচার বিভাগের সমীক্ষার অধিকার আছে অপশান এতে সুপ্রিম কোর্টের। 17 নম্বরে কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার লেখা জারি করে অপশান বিতে 226 নম্বর ধারা। 18 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের আছে অপশান ডিতে মূল আপিল ও পরামর্শদান এলাকা। 19 নম্বর প্রশ্ন, জাগো গ্রাহক জাগো প্রচারটি হল অপশান ডিতে ক্রেতা সুরক্ষা আদালতের। 20 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের অস্থায়ী বিচারপতিদের কার্যকাল নির্ধারণ করেন অপশান বিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। 21 নম্বরে পঞ্চায়েত ব্যবস্থার স্তর হল পঞ্চায়েত সমিতির অপশান বিতে দ্বিতীয় স্তর। পঞ্চায়েত ব্যবস্থার ড্যাশ স্তর হল পঞ্চায়েত সমিতি না দ্বিতীয় স্তর। 22 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় অপশান সিতে 1978 সালে। 23 নম্বর প্রশ্ন হল ড্যাশ হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা অপশান এতে বিডিও বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার। 14 নম্বর প্রশ্ন, কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন অপশান সিতে কমিশনার। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দেওয়া। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, জোট নিরপেক্ষতার মূল উৎস কি? উত্তর, জোট নিরপেক্ষতার মূল উৎস হল স্বাধীন পররাষ্ট্রনীতি এবং সাম্রাজ্যবাদের বিরোধিতা করা। অথবা তৃতীয় বিশ্বের দেশ কোনগুলি? উত্তর, তৃতীয় বিশ্ব বলতে সাধারণত এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলোকে বোঝানো হয়। 2 নম্বর প্রশ্ন, পেরেস্ত্রোইকা বলতে কি বোঝো?
উত্তর 1990 খ্রিস্টাব্দে রাশিয়ার রাষ্ট্রপতি মিখাইল গর্বাচেভ রাষ্ট্রীয় কর্তৃত্বের অবসান ঘটানোর জন্য অর্থনৈতিক বিকেন্দ্রীকরণের যে কর্মসূচি গ্রহণ করেছিলেন তা পেরেস্ত্রয়িকা নামে পরিচিত। 3 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের বিপরীত অবস্থার নাম কি? উত্তর, ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার বিপরীত অবস্থা বলতে সাধারণত দাঁতাত বোঝানো হয়, যা পূর্ব ও পশ্চিম ব্লকের মধ্যে উত্তেজনা হ্রাসের সময়কাল নির্দেশ করে। অথবা কোন সালে ঠান্ডা লড়াইয়ের সমাপ্তি ঘটে? উত্তর, 1991 সালে আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ঠান্ডা লড়াইয়ের সমাপ্তি ঘটে। 4 নম্বর প্রশ্ন, ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? উত্তর, ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ হল জোট নিরপেক্ষ নীতি। অথবা প্রতিরোধ নীতির মূল প্রয়োগকর্তাকে? উত্তর, জওহরলাল নেহেরু। 5 নম্বরে দ্য রিলেশন অফ নেশনস গ্রন্থের লেখককে? উত্তর, দ্য রিলেশন অফ নেশনস গ্রন্থের লেখক হলেন ফ্রেডরিক এইচ হার্টম্যান। 6 নম্বরে সাপটা গঠনের মূল উদ্দেশ্য কি? উত্তর, সাপটা গঠনের মূল উদ্দেশ্য হল দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করার এবং একটি মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করা। অথবা বিদেশ নীতি ও কূটনৈতিক নীতির প্রধান পার্থক্য কি? উত্তর, বিদেশ নীতি একটি সামগ্রিক নীতি যা অন্যান্য রাষ্ট্র বা আন্তর্জাতিক সংস্থার সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক এবং সাংস্কৃতিক স্বার্থকে অন্তর্ভুক্ত করে। অন্যদিকে কূটনৈতিক নীতি হল বিদেশ নীতির অংশ যা একক বা নির্দিষ্ট ইস্যুতে মাধ্যমে সমস্যা সমাধান বা সহযোগিতা প্রতিষ্ঠার জন্য ব্যবহৃত হয়। 7 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে? উত্তর, জাতিসংঘ সনদের সংশোধনের কাজ সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদ যৌথভাবে করে। অথবা সম্মিলিত জাতিপুঞ্জ সনদের যে কোনো একটি নীতির উল্লেখ করো। উত্তর, ছোট বড়, ধনী গরিব, শক্তিশালী বা দুর্বল সব দেশকেই তাদের সার্বভৌম মর্যাদা সমানভাবে বিবেচনা করা হয়। 8 নম্বর প্রশ্ন, মানবাধিকার দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয়? উত্তর, মানবাধিকার দিবস প্রতি বছর 10ই ডিসেম্বর দিনটিতে পালিত হয়। 9 নম্বর প্রশ্ন, ইউনিসেফ কি? উত্তর, ইউনিসেফ বা ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড হল জাতিসংঘের একটি সংস্থা যা শিশুদের অধিকার, সুরক্ষা এবং উন্নয়নের জন্য কাজ করে। 10 নম্বর প্রশ্ন, দ্বৈত ভেটো কি? উত্তর, দ্বৈত ভেটো বলতে সেই ক্ষমতাকে বোঝায় যার মাধ্যমে কোনো একটি দেশের প্রতিনিধি একটি প্রস্তাব বা সিদ্ধান্তকে বাতিল বা প্রতিহত করতে পারে যদিও তা অন্য সদস্যের দ্বারা সমর্থন পেয়েছিল। অথবা নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কোন সংস্থা নির্বাচন করে? উত্তর, জাতিসংঘের সাধারণ পরিষদ। 11 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির পকেট ভেটো ক্ষমতা বলতে কী বুঝো? উত্তর, ভারতের রাষ্ট্রপতির পকেট ভেটো ক্ষমতা বলতে কোনো বিল অনুমোদন বা প্রত্যাখ্যান না করে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার ক্ষমতা বোঝায়। অথবা ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন? উত্তর, ভারতের পার্লামেন্টের লোকসভা ও রাজ্যসভা নির্বাচিত সদস্যদের দ্বারা একক হস্তান্তরযোগ্য ভোট পদ্ধতি দ্বারা। 12 নম্বর প্রশ্ন, ভারতের একক অঙ্গরাজ্যের সাংবিধানিক প্রধানকে? উত্তর, ভারতের একটি অঙ্গরাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল। 13 নম্বরে সুপ্রিম কোর্টের এখতিয়ার বা এলাকাগুলি কী কী? উত্তর, সুপ্রিম কোর্টের এখতিয়ার বা এলাকাগুলি হল মূল এলাকা, আপিল এলাকা এবং পরামর্শদান এলাকা। অথবা গণ আদালতের কার্যাবলী কী কী? উত্তর, গণ আদালত বা লোক আদালত সাধারণত ছোটোখাটো বিরোধ দ্রুত ও কম খরচে সমাধানের জন্য গঠিত হয়, যেখানে উভয় পক্ষের সম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 14 নম্বর প্রশ্ন, ভ্রাম্যমাণ আদালত কোথায় দেখা যায়? উত্তর, ভ্রাম্যমাণ আদালত মূলত বিভিন্ন গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলে দেখা যায়, যেখানে মানুষ দ্রুত বিচার লাভের জন্য জড়ো হয়। এটি প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায় বিচার নিশ্চিত করতে গঠিত হয়। 15 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের ক্ষুদ্রতম রাজনৈতিক ব্যবস্থা কী ছিল? উত্তর, প্রাচীন ভারতের ক্ষুদ্রতম রাজনৈতিক ব্যবস্থা হল গ্রাম পঞ্চায়েত বা গ্রামসভা। অথবা গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয়? উত্তর, গ্রাম সংসদ গঠিত হয় গ্রামের সব প্রাপ্তবয়স্ক নাগরিকদের নিয়ে। এটি একটি সরাসরি গণতান্ত্রিক প্রক্রিয়া যেখানে প্রত্যেকে সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে পারে। 16 নম্বর প্রশ্ন, মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহক কী নামে পরিচিত? উত্তর, মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহক কমিশনার নামে পরিচিত। পরের 5 নম্বরের প্রশ্নগুলো লক্ষ্য করো, প্রয়োজন হলে স্ক্রিনশট মেরে নাও। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।